স্বামী স্ত্রী হিসেবে আমাদের প্রথম রাতে আমার শাশুড়ি বললেন তিনি অনেকটা অসুস্থ বোধ করছেন, যে একা ঘুমাতে ভয় লাগছে। তাই বাধ্য হয়েই আমরা আমাদের বাসর রাতের ঘরটা তাকে ছেড়ে দিলাম। কিন্তু পরদিন সকালে বিছানা চাদরের নিচে যা খুঁজে পেলাম তা আমাকে বাকরুদ্ধ করে দিয়েছিল। বিয়ের অনুষ্ঠান, আত্মীয় স্বজনের ভিড়, দোয়া, খাওয়া দাওয়া আর অসংখ্য কৃত্রিম হাসির পর আমি শুধু একটু শান্তি চেয়েছিলাম। ভারী লেহেঙ্গা খুলে গহনাগুলো নামিয়ে নিজের স্বামীর পাশে বসে নতুন জীবনের প্রথম রাতটা কাটাতে চেয়েছিলাম। আমার নাম রূপালী। আর সেদিন রাতেই আমি চৌধুরী পরিবারে বিয়ে হয়ে এসেছিলাম। এক পুরনো সম্ভ্রান্ত পরিবার, যাদের আভিজাত্যের আড়ালে সব সময় চাপা গুঞ্জন আর পারিবারিক গোপন রহস্য লুকিয়ে থাকতো। আমার স্বামী মিস্টার ইয়াসিন ভদ্র, শান্ত স্বভাবের মানুষ হলেও তার মা নাজমা বেগম ছিলেন অন্যরকম। বিধবা এই নারী সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করতেন। তার কথার সামনে পরিবারের কেউ খুব একটা প্রতিবাদ করতে সাহস পেত না। সেই রাতে আমরা শহরের বাইরে তাদের পুরনো লেকের পাড়ের বাড়িতে পৌঁছালাম। জায়গাটা আমাদের বাসরাতের জন্যই ঠিক করা হয়েছিল। আমি তখন ভীষণ ক্লান্ত, শুধু অজু করে ভারী সাজগোজ তুলে নিজের স্বামীর পাশে একটু নিশ্চিন্তে বসতে চেয়েছিলাম। ঠিক তখনই ইয়াসিন অস্বস্তি নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, রূপালী, একটা কথা বলবো, রাগ করো না প্লিজ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে নিচু গলায় বলল, আম্মুর শরীরটা খুব খারাপ লাগছে, অনুষ্ঠান শেষে উনার মাথা ঘুরছে। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমরা কি আজকের রাতটা উনাকে আমাদের ঘরটা ছেড়ে দিতে পারি? ইয়াসিন তাড়াতাড়ি বলল, রূপালী, আম্মুর অবস্থা ভালো না। মানে? আমি ধীরে বললাম, তুমি চাও আমাদের বাসর রাতে আমি নিজের ঘর ছেড়ে দিই? শুধু আজকে রাতের জন্য প্লিজ। আমার না বলা উচিত ছিল। গেস্ট রুমটা আবার বাথরুম থেকে অনেক দূরে, কিন্তু তখন অনেক রাত হয়ে গিয়েছিল। নতুন সংসারের প্রথম রাতে অশান্তি করতে চাইনি, তাই নিজের কষ্ট চেপে রেখে মাথা নেড়ে সম্মতি দিলাম। আমি একাই গেস্ট রুমে চলে গেলাম। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম যখন দেখলাম ইয়াসিন ও আমার সঙ্গে এলো না। সে শুধু বলল, আমি একটু আম্মুকে দেখে আসছি। তারপর দরজাটা ধীরে বন্ধ হয়ে গেল। সেই রাতটা আমি একা কাটিয়েছিলাম। বিয়ের ভারী গহনাগুলো খুলতে খুলতে আয়নার দিকে মুখটা দেখে মনে হচ্ছিল কয়েক ঘন্টার মধ্যে আমি যেন অন্য একজন মানুষ হয়ে গেছি। পরদিন খুব সকালে আমার ঘুম ভাঙল। মনটা তখনও অদ্ভুত ভারী লাগছিল। বাইরে বেরিয়ে দেখি ইয়াসিন রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছে, কিন্তু নাজমা বেগমকে কোথাও দেখা যাচ্ছিল না। আমি জিজ্ঞেস করলাম, আম্মু কোথায়? ইয়াসিন স্বাভাবিক গলায় বলল, উনি ফজর পরেই চলে গেছেন। বললেন মাথা ব্যথা কমেছে আর আমাদের বিরক্ত করতে চান না। মাথা ব্যথা, কি অদ্ভুত সুবিধাজনক একটা অজুহাত। আমার বুকের ভেতরটা কেমন যেন অস্বস্তি জমতে লাগলো। আমি আমাদের ঘরের দিকে হাঁটলাম, ভাবলাম নিজের জিনিসপত্র নিয়ে আসবো। কিন্তু দরজা খুলেই আমি থমকে দাঁড়ালাম। ক্রিম রঙের বিছানার চাদরের উপর ছোট্ট গোল কিছু একটা সকালের আলো চকচক করছিল। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। একটা মুক্ত কানের দুল, আমি সেটা হাতে তুলে নিলাম। এটা আমার নয়। আমার বিয়ের গহনাগুলো ছিল পাথরের কাজ করা, কিন্তু নাজমা বেগম পুরো অনুষ্ঠানে মুক্ত দুল পরেছিলেন। ঠিক তার পাশে বালিশের সঙ্গে লেগেছিল একটা লম্বা বাদামি চুল। সেটাও আমার নয়, আমার চুল কালো। কিন্তু এরপর যা দেখলাম তাতে যেন আমার পুরো শরীর অবশ হয়ে গেল। হৃৎপিণ্ডটা জ্বরে ধকধক করতে লাগলো, হাত কাঁপছিল। তবুও আমি দুল আর চুল দুটোই হাতে তুলে নিলাম। কমফোর্টারের কোণার নিচে কোনো মতে লুকিয়ে রাখা ছিল একটি ব্যবহৃত কন্ডোমের খালি মড়ক। আমি স্থির হয়ে গেলাম। মাথার ভেতর একসঙ্গে হাজারটা প্রশ্ন ঘুরতে লাগলো, কিন্তু কোনো প্রশ্নের স্বাভাবিক উত্তর খুঁজে পেলাম না। গত রাতে এই বিছানায় কে ছিল? কেন ইয়াসিন আমার পাশে ঘুমাতে এলো না? কেন নাজমা বেগম হঠাৎ অসুস্থ হয়ে আমাদের ঘরটা চাইলেন? হঠাৎ করেই পুরো ঘটনাটা সাজানো, পরিকল্পিত একটা নাটক বলে মনে হতে লাগলো।
আমি কাঁপতে কাঁপতে মোড়কটা শক্ত করে হাতে চেপে ধরলাম। এটা শুধু আমার বাসররাত নষ্ট হওয়ার ঘটনা ছিল না, এটা ছিল আরো ভয়ঙ্কর, আরো অন্ধকারে সত্যের শুরু। আপনাদের রেসপন্স পেলে পরবর্তী গল্প শেয়ার করব ইনশাআল্লাহ।